নমস্কার, আপনারা দেখছেন খাস খবর বাংলা ওয়ান লাইভ, মানুষের সাথে মানুষের পাশে। আর এই মুহূর্তে আমি শম্পা আপনাদের সাথে। কোভিড-19 নোবেল করোনা ভাইরাস যেভাবে আমাদের মন, মানসিকতা এবং অর্থনীতির উপর থাবা বসিয়েছে, তাতে আমরা কেউ ভালো নেই। আমরা অর্থনীতির দিক থেকে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত। আমাদের তবু ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। ভালো রাখতে হবে আমাদের সন্তানদের, ভালো রাখতে হবে আমাদের ছোট্ট সোনাদের। আজকে তাই খাস খবর বাংলা ওয়ানের তরফ থেকে আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান। এই করোনা পরিস্থিতিতে বাচ্চাদের কিভাবে পরিচর্যা করব, বাচ্চাদের কিভাবে ভালো রাখব। আমাদের সাথে এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন ডক্টর পার্থসারথী পল। নমস্কার। নমস্কার। আপনি প্রথমে কেমন আছেন বলুন এই করোনা পরিস্থিতিতে? একজন ডাক্তার হিসাবে আপনি কিভাবে এটা বুঝছেন? প্রথমে আপনার কথাটা আমরা জেনে নেব। করোনা পরিস্থিতিতে প্রথমত তো বলবো, আমাদের তো অনেকটাই আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক কিছু পরিবর্তন করতে হয়েছে। যেরকম রোগীদের ব্যাপারটাও আমাদের বুঝতে হচ্ছে, তেমনি আমাদের চিকিৎসা এইভাবে মধ্যে কীভাবে আমরা পরিষেবা প্রদান করব সেটাও আমাদেরকে চিন্তাভাবনা করতে হচ্ছে। কারণ রোগীদেরকেও সুস্থ রাখতে হবে, আমাদের নিজেদেরকেও সুস্থ থাকতে হবে এবং এক রোগীর থেকে আরেক রোগীকেও কিন্তু সুস্থ রাখতে হবে। সেই পর্যালোচনা করে আমরা কিন্তু সেইভাবে পদক্ষেপ নিচ্ছি। ডক্টর পার্থসারথী পল, আপনারা অনেকেই জানেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু বিভাগের ডাক্তার। তিনি একজন শিশু রোগ বিশেষজ্ঞ, নবজাতক এবং শিশু রোগ বিশেষজ্ঞ। তিনি হাঁপানি, শ্বাসকষ্ট এবং অ্যালার্জি বিশেষজ্ঞ। আজ আমরা আমাদের মধ্যে তাকে পেয়ে অনেক ধন্যবাদ জানাই তাকে। এবং আমরা শিশুকে কিভাবে ভালো রাখবো, তাদের পরিচর্যা কিভাবে করব, বিশেষ করে এই করোনাকালীন পরিস্থিতিতে তাদের ভালো রাখবো কী করে। আমরা অনেকটাই ভয়ার্ত, খুব বেশি প্যানিক হয়ে যাচ্ছি। আমরা দেখি যদি আমার বাচ্চার জ্বর এসছে, তাহলে আমরা ভাবি যে এটা কি করোনা। ঠিক সেইভাবে আমরা কি কি করব আর কি কি করব না, কখন ভয় পাবো আর কখন ঠিক ভয়টা পাবো না, আজ সমস্ত কিছু নিয়ে ডক্টর পলের সাথে আমরা আলোচনা করব। আপনারা আপনাদের প্রশ্ন ডক্টর পলকে সরাসরি করতে পারেন আমাদের কমেন্ট বক্সে যেয়ে আপনার বাচ্চার বয়স কিন্তু উল্লেখ করবেন। চলুন শুরু করি তাহলে আলোচনা। ডক্টর পল, আপনাকে প্রথমে যে প্রশ্নটা আমি করতে চাই সেটা হলো, করোনা ভাইরাস কিভাবে শিশুদের সংক্রমণ হচ্ছে করোনা ভাইরাসের দ্বারা, শিশুরা কিভাবে সংক্রমিত হচ্ছে করোনা ভাইরাসের দ্বারা? আচ্ছা, প্রথমত করোনা ভাইরাস সংক্রমণ হয় ড্রপলেট ইনফেকশন বা ফোঁটা সংক্রমণের মাধ্যমে। এছাড়া হাঁচি, কাশি, কফ যেগুলো নিঃসরণ হচ্ছে সেগুলো সংস্পর্শে বাচ্চারা এলে তাতেও কিন্তু হতে পারে। তৃতীয়ত এরোসল মাধ্যমেও কিন্তু সংক্রমণ হয়। আর চতুর্থ যেটি মোস্ট কমন কারণ বা প্রধানত কারণ যেটি হচ্ছে যে বাড়িতে যদি কেউ করোনাতে আক্রান্ত হয়, বয়স্ক ব্যক্তি যদি কেউ করোনাতে আক্রান্ত হয় এবং তার সংস্পর্শে যদি বাচ্চা আসে, তাহলেও কিন্তু বাচ্চার করোনা আক্রান্ত হতে পারে। এই বিষয়ে আমি একটি জিনিস বলবো যে বাচ্চারা মূলত করোনা আক্রান্ত হলে ঊর্ধ্বতন শ্বাসতন্ত্র এফেক্টেড হয়, আর না হলে কেরিয়ার স্টেটে চলে যায়। তার ফলে কি হচ্ছে, বাচ্চারা যেমন বয়স্কদের থেকে সংক্রমণ হতে পারে, এক্ষেত্রে আরোই গুরুত্বপূর্ণ জিনিস যেটি হচ্ছে বাচ্চাদের থেকে কিন্তু বড়দের, বয়স্কদের কিন্তু সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া আরেকটিভাবে সংক্রমণ সম্ভব, সেটি হচ্ছে কোনো আসবাবপত্র বা কোনো সুইচ বা দরজার হ্যান্ডেল, নব, যেগুলো আর কি বাচ্চাদের হাতে ছোঁয়া লাগছে বা বাচ্চার লাগছে, কোভিড সংস্পর্শে থাকা, তাদের হাঁচি, কাশি, কফ, নিঃসারিত ফোঁটা যেগুলো আর কি ওর মধ্যে জমা হচ্ছে বা যেগুলো হচ্ছে বাচ্চাদের হাতে লাগছে, সেই হাত যখন বাচ্চারা নাকে, মুখে কখনো ছোঁয়া লাগছে এবং তার থেকেও কিন্তু করোনা সংক্রমণ হচ্ছে। মূলত যদিও এটার সংক্রমণের হার এটার ক্ষেত্রে কম, কিন্তু এটাও একটি পদ্ধতি যেটা দ্বারা হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, করোনা আমাদের মধ্যখানে এমনভাবে ঘিরে রয়েছে যেটা থেকে বার হয়ে আসা খুবই কঠিন। কিন্তু এটাতে আমরা বাচ্চাদের প্রতিরোধ করব কি করে, যে করোনা কোভিড-19 যাতে না হয় আমার বাচ্চার? আচ্ছা, প্রতিরোধ করার জন্য যে মূলত গুটি কয়েক কিছু পদক্ষেপ করা আমাদের অবলম্বন করতে হবে। তো এক্ষেত্রে আমি পদক্ষেপগুলো বলছি, তার আগে আমি যেটা বলবো যে ভাইরাল লোডটা কমানোটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, করোনা আক্রান্ত তো হওয়ার থেকে যেটা হচ্ছে যে গুরুতর করোনা যাতে আক্রান্ত না, গুরুতর লক্ষণ না যাতে হয়, তার জন্য আমাদের ভাইরাল লোডটা কমাতে হবে। ভাইরাল লোড, করোনা কোনো পজিটিভ পেশেন্ট আক্রান্ত তার সংস্পর্শে এলেও আমরা যেন ভাইরাল লোডটা কম হয়। তার জন্য মূলত যেটা আমাদের পদক্ষেপ প্রথম যেটা নিতে হবে, আমাদের সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্সিং অবলম্বন করতে হবে।
এছাড়া যেটা হচ্ছে যে মাস্কের সঠিক ব্যবহার, মাস্ক যেরকম নাক এবং মুখ যেন সঠিকভাবে ঢেকে থাকে, হ্যাঁ, এরকম না যে থুতনিতে রইলো বা নাকে ঢাকলো বা মুখটা ঢাকলো, পুরোপুরি যেন মাস্কটা মানে পুরোপুরি যেন আবরণ ঢাকা থাকে। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ, আমি অনেক জায়গার ক্ষেত্রেই দেখেছি যে লোকেরা এমনি যাতায়াত করার সময় মাস্কটা পরছে, কোনো জায়গায় ভিড় লোকালয়ে কোথাও যখন দাঁড়াচ্ছে কথা বলতে যাচ্ছে তখন আর কি মাস্কটা খুলে ফেলছে। এটা কিন্তু করলে হবে না। যেখানে লোকালয় আছে, যেখানে ভিড় আছে, যেখানে বাজার দোকান হাট বা যেখানে কোনো মানে ওষুধের দোকান যেখানেই যাচ্ছে, যেখানে ভিড় আছে, সেখানে কিন্তু মাস্কটা আরও বিশেষ করে পরিহার মানে পরে থাকা উচিত। সেটা মানে প্রাপ্তবয়স্ক, বয়স্ক এবং বাচ্চা। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক বয়স্কদের তো করতেই হবে, তাদের নিজেদের মধ্যে যেন সংক্রমণ না হয় এবং তাদের থেকে যেন বাচ্চাদের মধ্যে না হয়। বাচ্চাদের ক্ষেত্রে আমাদের যেটা করি হচ্ছে 2 বছরের উপরে বাচ্চাদের কিন্তু আমাদের বলা হয়েছে যে তারা যেন মাস্ক ব্যবহার করে এবং তাদেরকে শেখানোর জন্য। মাস্ক মানে পরতে চায় না এই বিষয়ে মানে আপনি কি? না বুঝতে পেরেছি, মাস্ক তো পরতে চায় না, সে তো স্বাভাবিক কথাই, কিন্তু আপনি হয়তো এখন অনেক ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রেই দেখবে যেরকম ঘরে ঘরে সবাই আর কি হাত স্যানিটাইজ করছে বা হাত সাবান দিয়ে ধুচ্ছে এবং বাচ্চারা সেটা দেখে কিন্তু অনেকটাই আয়ত্ত করেছে। যখন দেখবেন যখন বাচ্চার মা বাবা বা আত্মীয় পরিজন সবাই যেন মাস্ক পরছে, তখন দেখবেন বাচ্চাও কিন্তু সেটা বুঝবে, কারণ 2 বছরের বাচ্চা যার ক্ষেত্রে বেশি বলা হচ্ছে তারা কিন্তু বুঝতে শিখেছে। হ্যাঁ, তারা কিন্তু কিছুটা হলেও চালন করার চেষ্টা করবে। মানে দায়িত্বটা আমাদের মা বাবাদের, বাচ্চাদের শেখানো হাত স্যানিটাইজ করা, মাস্ক পরা, সেটা একটু মিষ্টিভাবে শেখাতে হবে, তাই না ডাক্তারবাবু? আচ্ছা আচ্ছা, এছাড়া আমি যেটা বলবো যেটা হচ্ছে যে এমনি যে আমাদের লিফটের সারফেস, আসবাবপত্র বা যে কোনো দরজার হ্যান্ডেল, যেটা আমি বলছিলাম যেটাতে সংক্রমণ হতে পারে, সেটার যেন ভালো করে স্যানিটাইজ করা হয় সেই জিনিসটা দেখতে হবে। যেগুলো আর কি ঘন ঘন অন্য বিভিন্ন লোকে হাত দিচ্ছে, সেই জায়গাগুলো যেন বাচ্চার সংস্পর্শ না আছে, সেগুলো যেন এলেও যেন সাবান দিয়ে ভালো করে হাত দিয়ে ধোয়া হয়, হাত ধোয়া না সাবান দিয়ে ওই সারফেসগুলো যেন ধোয়া হয়। আচ্ছা, এবার এই ক্ষেত্রে আমি বলবো যে 2 বছরের নিচে যে বাচ্চা, হ্যাঁ, তারা বা 1 বছরের নিচে যারা মানে সদ্যজাত শিশু, তাদের ক্ষেত্রে তারা তো আর সমস্ত কিছু সরবে না। এবার তাদের ক্ষেত্রে সংক্রমণ হচ্ছে যারা বাচ্চাদেরকে যত্ন করছে, কোলে নিচ্ছে বা যত্ন করছে। হ্যাঁ, এবার 2 বছরের নিচের বাচ্চাদের কিন্তু হাত স্যানিটাইজার করার ক্ষেত্রেও একটা ডিফিকাল্ট মানে মুশকিল যেটা হচ্ছে, তারা কিন্তু হাত অ্যালকোহল আছে সেটা কিন্তু মুখে দেবে, সেই ক্ষেত্রে বাচ্চাদের হাত এবং পাও মুখে দেয় ওরা, হাত এবং পা সাবান দিয়ে ধোয়া। এবং বাচ্চাদেরকে যারা যত্ন নিচ্ছে বা বাচ্চাদেরকে যারা কোলে নিচ্ছে, বাচ্চাদের আশেপাশে যারা থাকছে, তারা যেন নিয়মিতভাবে হাত ভালো করে সাবান দিয়ে ধোয় এবং হাত স্যানিটাইজ করে। মূলত এই মানে প্রতিরোধ করার আমাদের পদক্ষেপগুলো নিতে হবে। যে বাচ্চারা বাইরে যাচ্ছে তাদের যত্ন রাখতে হবে যেমনভাবে আমরা বাইরে যাচ্ছি, আর যে বাচ্চারা বাড়িতে আছে অর্থাৎ 2 বছরের নিচে, তাদেরকে যত্ন যারা করছেন অর্থাৎ আমাদেরকে নিজেদের যত্ন নিজেদেরকে করতে হবে। ডাক্তারবাবু, আমার পরবর্তী প্রশ্ন, কোভিড-19 তো রয়েছে, কিন্তু আমাদের প্রতিষেধকটা আমরা এখন পাচ্ছি না, কিন্তু আমাদের ভয়টা মাথায় পুরোপুরি চেপে বসেছে। আমার গলা খুসখুস করছে বা একটু জ্বর করছে, আমার মাথায় চলছে আমার কি করোনা হয়ে গেল। আমার বাচ্চার ক্ষেত্রেও তাই। আমার বাচ্চার এখন তো মানে মৌসুমি বায়ুর যা উঠানামা, তাতে কখনো বৃষ্টি কখনো একদম গরম, তো তাতে বাচ্চার জ্বর হচ্ছে, একটু কাশি হচ্ছে। সেক্ষেত্রে আমরা যারা গার্জেন রয়েছি তারা খুব ভয় পেয়ে যাচ্ছি। তো আমরা কখন বুঝবো যে বাচ্চার এমনি সাধারণ জ্বর এসছে, আর কখন বুঝবো যে না এবার মানে কোভিড হয়তো বাচ্চার হয়েছে? শুনুন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে করোনা ভাইরাস কিন্তু আমাদের আগেও ছিল। এখন যেটি হচ্ছে যে করোনা ভাইরাসের এটা মিউটেটেড স্ট্রেন, সেটা কোভিড-19। করোনা ভাইরাস থেকে মূলত কিন্তু সর্দি কাশি, জ্বর, বমি, পাতলা পায়খানা, এগুলো সব রকম উপশমই হতে পারে। এবার সাধারণত যেটা করতে হবে হচ্ছে যে কোনো রোগে আক্রান্ত হলে বাচ্চাদের যত্ন নিতে হবে। হ্যাঁ, সাধারণ যদি হালকা উপশম হয়ে থাকে, হাঁচি কাশি জ্বর বা এমনি বমি পায়খানা, এগুলোর ক্ষেত্রে ভীত সন্ত্রস্ত না হয়ে নিয়মিতভাবে ডাক্তারের চিকিৎসকের পরামর্শ নিয়ে সেইভাবে ওষুধ বাচ্চাদেরকে দেওয়া এবং পরিচর্যা করা, এই জিনিসটি করতে হবে। এবার কখন আপনি চিন্তা করবেন, বাচ্চা যদি দেখছেন যে প্রচুর অতিরিক্ত শ্বাসকষ্ট হচ্ছে মধ্যে ধরুন বাচ্চার বুকটা অতিরিক্ত ওঠানামা করছে, কাঁদতে কাঁদতে হাঁপিয়ে যাচ্ছে বা খেতে পাচ্ছে না, ঠিক আছে, বা বাচ্চাটা খুব ঝিমিয়ে পড়েছে, নেতিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে এটা গুরুতর লক্ষণ হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কিন্তু ভাবতে হবে, যেহেতু আমাদের একটা করোনা ভাইরাস কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা চিন্তা ভাবনা রাখতে হবে যে আমাদের ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে যদি প্রয়োজন হয় সেরকম হলো করোনা ভাইরাস করা এবং পরীক্ষা করে তারপর যদি পজিটিভ আসে সে অনুযায়ী চিকিৎসা করা। মানে কোভিড প্রথমেই স্টেজ নয়,
মানে প্রথমে আমাদেরকে করতে হবে যে করোনা হয়েছে কিনা, প্রথমে পরিচর্যাটাই প্রথমে কারণ এই তো করোনা ভাইরাসে তো বিশেষ কোনো সেরকম চিকিৎসা তো নির্দেশিকা তো নেই বাচ্চাদের মধ্যে বা বড়দের মধ্যেও এখনো পর্যন্ত সেরকম বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে সাপোর্টিভ থেরাপি বা সহায়ক চিকিৎসাটাই উপরও আমরা সবাই জোর দিচ্ছে বা মূলত। আচ্ছা, করোনা ভাইরাস সংক্রমণ হয়ে গেলে সেটা কতদিন পর্যন্ত শরীরে অবস্থান করতে পারে বলে আপনার ধারণা? আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেটা বলবো, সাধারণ বা হালকা উপশম যদি হয়ে থাকে, যেমন হাঁচি কাশি জ্বর বা বমি বা পায়খানা বা হাত পা ব্যথা হালকার ওপর যদি হয়ে থাকে, যার ক্ষেত্রে বাড়িতেই থেকে চিকিৎসা হচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে সাধারণত দেখা যায় 2 সপ্তাহের মধ্যে কিন্তু উপশমগুলো সাবসাইড করে যায় এবং করোনা ভাইরাসও নির্মূল হয়ে যায়। কিন্তু যাদের ক্ষেত্রে আর কি সিরিয়াস ইনফেকশন মানে গভীর জটিলতা দেখা দিচ্ছে বা যারা আর কি হাসপাতালে ভর্তি হচ্ছে, ইনজেকশন স্যালাইন অক্সিজেন এইসব লাগছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ভাইরাসের যে শেডিং যেটা হচ্ছে সেটা 3 সপ্তাহ থেকে 1.5 মাস পর্যন্তও কিন্তু থাকতে পারে। সেটা যে খালি নাকে থেকে বেরোবে তা না, মানে ফিকাল শেডিং মানে পায়খানার সাথেও বেরোতে পারে, সব রকমভাবে শেডিং। সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি দিন কিন্তু ওদেরকে আলাদা করে রাখতে হবে, যত্নে রাখতে হবে এবং দূরত্ব বজায় রাখতে হবে। আচ্ছা, সেটা কি একটা বাচ্চার ক্ষেত্রেও এক, আবার প্রাপ্তবয়স্কের ক্ষেত্রেও এক? দেখুন, ভাইরাস ইনফেকশনটা কিন্তু মোটামুটি সবার ক্ষেত্রেই এক এবং তার ডিউরেশনটাও মোটামুটি এক। এবার উপশম কার ক্ষেত্রে কতটা হবে সেটার উপর নির্ভর করছে, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে করোনা ভাইরাস কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু জটিল রোগ কিন্তু মানে জটিল ইনফেকশন মানে জটিলতা হওয়ার কিন্তু হার কিন্তু খুব কম। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে ঊর্ধ্বতন শ্বাসতন্ত্র মানে আপার রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে, না হলে কিন্তু বাচ্চারা কেরিয়ার স্টেজে চলে যাচ্ছে এবং বাচ্চাদের থেকে বড়দের হওয়া সংক্রমণের সম্ভাবনা বেশি। এবার বাচ্চাদের ক্ষেত্রে অতিরিক্ত শ্বাসকষ্ট বা অক্সিজেন বা স্যালাইন লাগছে বা হাসপাতালে ভর্তি করছে, এটার মানে পার্সেন্টেজ কিন্তু খুব কম। কিন্তু যেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে একটি কাওয়াসাকি ডিজিজ বা মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম বলে একটা রোগ হয়, যেটাতে আর কি করোনা ভাইরাসে এফেক্টেড হলে কিন্তু বাচ্চাদের হচ্ছে। সেটা তৎক্ষণাৎ হবে তাও নাও হতে পারে, মোটামুটি 2 সপ্তাহ পরেও হতে পারে। সেক্ষেত্রে আমি উপসংগুলো বলে দিই এবং সবার মানুষের জানা উচিত। সেক্ষেত্রে হচ্ছে যে জ্বর কমে যাওয়ার পরও যেটা হচ্ছে যে গলা, ঠোঁট, জিভ পুরো লাল হয়ে থাকছে, চোখ লাল হয়ে যাচ্ছে, নাক চোখে থেকে প্রচণ্ড জল পড়ছে। তারপর হচ্ছে জ্বর কমে যাওয়ার পর আবার দ্বিতীয়বার জ্বর আসছে, 103, 4 এরকম জ্বর আসছে, ঠিক আছে, এবং প্রচণ্ড অস্বাভাবিক পেটে ব্যথার, বমি, এই টাইপের উপসংগুলো হচ্ছে। দেখুন, প্রধানত মুখ চোখগুলো লাল হয়ে যাওয়া, হাত পায়ের এগুলো ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, হাতের তলা পায়ের তলাগুলো ফুলে যাওয়া, লাল হওয়া, অতিরিক্ত জ্বর আসা, এটাকে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম বা কাওয়াসাকি লাইক ডিজিজ, যেটি একটি বাচ্চাদের মধ্যে পূর্ণত পাওয়া যাচ্ছে করোনা ভাইরাস ইনফেক্টেড থাকাকালীন অবস্থা বা ইনফেকশন থেকে সেরে ওঠার মধ্যে আগামী 2 সপ্তাহের মধ্যে পাওয়া যাচ্ছে। এইটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যে কোনো জটিলতা কিন্তু হচ্ছে কিনা, হলে এই জিনিসটা হতে পারে এবং তবেও আমি বলবো যে এইটার সংখ্যা বা পার্সেন্টেজ খুবই কম। আচ্ছা, একটা প্রশ্ন, মানে আপনি তো রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটালে রয়েছেন, ওখানে কোনো বাচ্চার করোনা এখনো পর্যন্ত কি কোনো কেস? না, এখনো পর্যন্ত কিন্তু আমরা কিন্তু বাচ্চাদের মধ্যে সেরকম থ্যাঙ্ক গড পর্যন্ত এখনো পর্যন্ত আমরা পাইনি, পজিটিভ হয়নি আর আমরা পাইওনি সেরকমভাবে। মোটামুটি পরিস্থিতি আমাদের শিশুদেরতে আমাদের এখনো পর্যন্ত নিয়ন্ত্রিতই আছে। আমাদের লাইভ অনুষ্ঠান চলছে, সাথে সাথে আমাদের কাছে প্রশ্ন এসে দাঁড়িয়েছে। একটি প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি। সুব্রত ব্যানার্জি, তিনি প্রশ্ন করেছেন, আমার ছেলের বয়স 5 বছর, কিভাবে ওর যত্ন নেওয়া যাবে? বাচ্চাদের স্যানিটাইজার ব্যবহার করা কি নিরাপদ? ডাক্তারবাবু, আপনি সুব্রত বাবুকে কি বলবেন? আচ্ছা, আমি তো এই প্রশ্নটার উত্তর একটু আগেই বলেছি। তবে 5 বছরের বাচ্চা যখন আশা করি সে অনেকটাই বুঝতে পারবে, সে নিশ্চয়ই হাত স্যানিটাইজ করে সঙ্গে সঙ্গে মুখে দেবে না। হ্যাঁ, তার ক্ষেত্রে আমার মনে হয় বাচ্চাকে বলা যে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং স্যানিটাইজেশনও করতে হবে, কিন্তু স্যানিটাইজ করার পর হাত যেন মুখে না দেয়। এই জিনিসটা শেখালেই আলাদা করে আরও অসুবিধা হওয়ার কথা নয়। 5 বছরের বাচ্চা আশা করি বুঝতে পারবে, সে বোঝানো যাবে, বোঝানো সম্ভব, বোধটা এসে গেছে। হ্যাঁ, মানে কিভাবে কি করা যায় এটা বাবা মাকে বোঝাতে হবে একটু ভালো করে। আরেকটা প্রশ্ন আমার, সঞ্জয় মোদক, উনি বলেছেন, জ্বর এলেই কি টেস্ট করাতে হবে অথবা জ্বর হওয়ার
কোন স্টেজে এই টেস্টটা করাতে হবে? কোভিড স্টেজ, তাই তো? হ্যাঁ, তো আমি এই ক্ষেত্রে বলছি যেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে প্রথমেই করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে করোনা ভাইরাসের টেস্ট করানোর কথা না ভেবে প্রথমে আমার মনে হয় যেরকম উপশম হচ্ছে সেরকমভাবে চিকিৎসা করা দরকার। যেরকম আর কি সহায়ক থেরাপি বা সাপোর্টিভ ট্রিটমেন্ট, যেমন জ্বর এলে জ্বরের জন্য প্যারাসিটামল, যদি সর্দি কাশি হয় সর্দি কাশির জন্য অ্যান্টিহিস্টামিন মানে সেট্রিজিন টাইপের, বা কাশি টাশি হলে তার জন্য লিবুলিন এরকম টাইপের সিরাপ দিয়ে ওষুধপত্র চালানো উচিত। এবার যদি দেখছেন যে জ্বর কমছে না, অতিরিক্ত মাত্রায় জ্বর আসছে এবং ধরুন কাশিটাও অতিরিক্ত মাত্রায় হচ্ছে, গলাটা লাল হয়ে যাচ্ছে, কাশি কমছে না, সেই ক্ষেত্রে আপনাদের একটা কিন্তু ভাবতে হবে যে করোনা হতে পারে। যেমন করোনা ভাইরাস বা আমাদের এখানে এখন বর্তমানে উপস্থিত হয়েছে, তার মানে তো এই না যে আমাদের এতদিন ধরে যেহেতু ভাইরাসগুলো ছিল সেগুলো সব বিলোপ করে গেছে বা অন্য ব্যাকটেরিয়া চলে গেছে। হ্যাঁ, সব তার সাথে করোনাটা মানে যুক্ত হয়েছে। তো সুতরাং বাকি ইনফেকশন হওয়ার সম্ভাবনাটাও আছে। তো সুতরাং প্রথমেই টেস্ট করব সেটা না ভেবে প্রথমে সাধারণ জ্বর কাশিটা ভাইরাল ইনফেকশন হিসেবে ভেবে সেই হিসেবেই আপনার মানে ওষুধপত্রগুলো চালান। যদি দেখছেন যে সিমটমস কমছে না, তখন আপনি মাথায় রেখে আপনি পরীক্ষা করার কথা ভাবতে পারেন। সঞ্জয়বাবু, আশা করি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোভিড হওয়ার সংক্রমণ হলো, সেরে গেল, তার কি কিছু দিনের মানে গ্যাপে আবার কোভিড হতে পারে, বা মানে কোনো সময় আছে যে এতদিন পরে হবে বা এতদিন পরে আর হবে না, এরকম না? মানে এখনো পর্যন্ত যে মানে স্টাডি হয়েছে, তবে তো রোগটা তো বেশি দিনের মানে আবির্ভাব হয়নি, তবে যে স্টাডি হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে মানে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরেও আবার দ্বিতীয়বার কোনো রকম শ্বাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু করোনা কিন্তু সেটাতে টেস্ট করে কিন্তু পজিটিভ এখনো পাওয়া যায়নি। যেটা দেখা গেছে যেটা হচ্ছে যে করোনা ভাইরাস ইনফেকশন হলে যেটা হচ্ছে যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা খুব কমে যায়, বয়স্কদের থেকেও বেশি, বাচ্চাদের ক্ষেত্রে কম, কিন্তু হয়। প্রতিরোধ করার ক্ষমতা কমে যাওয়ার দরুন যেটা হচ্ছে যে অন্যান্য যে ভাইরাস বা ব্যাকটেরিয়া যেটা এতদিন ধরে ছিল সেগুলো আর কি তখন চেপে বসে, তখন আর কি তার থেকে জটিল বা গুরুতর লক্ষণ বা গুরুতর এরকম শ্বাসজনিত ইনফেকশন বা এরকম অন্য সিস্টেমও কিন্তু অ্যাফেক্টেড করতে পারে। এটা করোনা ভাইরাস দ্বিতীয়বার আক্রমণ করার এখনো প্রমাণ আসেনি, কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা কমে যাওয়ার জন্য অন্য সংক্রমণ হচ্ছে, অন্য রোগে আক্রান্ত হচ্ছে। সেটা করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার মোটামুটি 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে কিন্তু হতে পারে। বাচ্চাদের সে একই সিমটম দেখা যাবে যদি আক্রান্ত অন্য রোগে হয়, যেরকম প্রাপ্তবয়স্ক সে ঠিক সিমটমগুলো? হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে হালকা উপশমটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে। বয়স্কদের ক্ষেত্রে আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো বাচ্চাদের মধ্যে যারা ধরুন মানে কোন বাচ্চাদের আর কি বেশি রিস্ক আর কি এই ইনফেকশন, তাদের মধ্যে আমি বলবো যেটা হচ্ছে যে যারা ধরুন কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, মানে জন্মগত হৃদয়ের কোনো ত্রুটি আছে, হার্টের সমস্যা আছে বা হার্টের অপারেশন করে এসেছে, এরকম বাচ্চাও কিন্তু অনেকেই আছে। তাই এদের ক্ষেত্রে কিন্তু একটু যত্নে রাখতে হবে, কারণ এদের ক্ষেত্রে উপশম কিন্তু একটু মানে জটিল আকার ধারণ করতে পারে। তাছাড়া যেরকম টাইপ 1 ডায়াবেটিস, যেটা আর কি এক ধরনের সুগার যেটা আর কি বাচ্চাদের মধ্যে হয়, যদিও মানে পার্সেন্টেজ খুব কম, কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু যাদের যদি থেকে থাকে তাদের কিন্তু বাচ্চাদের খুব যত্নে রাখতে হবে, কারণ ডায়াবেটিস কিন্তু বড়দের ক্ষেত্রে এক ধরনের ডায়াবেটিস হয় টাইপ 2, বাচ্চাদের ক্ষেত্রে টাইপ 1, দুটোই কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু অনেকটা কমিয়ে দেয়। আর এছাড়া আমি বলবো যাদের আর কি অ্যালার্জি বা হাঁপানির ধাত আছে, যেটা আর কি অনেক বাচ্চাদের দেখবেন যে ঘন ঘন বুকে কফ বসার একটা ধাত থাকে বা অ্যাজমা টাইপের থাকে আর কি, তাদের আর কি অনেক সময় ইনহেলার দিতে হয়, সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু খুব যত্নে রাখতে হবে। মানে যেটা আমি বলেছি যে মাস্ক ব্যবহার করা বা স্যানিটাইজেশন ব্যবহার করা, এগুলো যেমন করতে হবে, এবং নিয়মিত যেরকম যাতে ইনহেলার যদি ইউজ করা হয় সেই জিনিসগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে, কারণ কন্ট্রোলটা খুব দরকার। অ্যাজমা বা অ্যালার্জি কন্ট্রোলটা খুব দরকার, কন্ট্রোলে না থাকলে কিন্তু করোনা ভাইরাস কিন্তু এর উপর চেপে বসবে, তখন গুরুতর মানে লক্ষণ কিন্তু আবির্ভাব করবে। আমাদের পরিচর্যাটা একটু ভালো করতে হবে। করোনা ভাইরাস তো আমাদের মধ্যে এখনো অবধি আছে, তো আমাদের সেটাকে মানে দৃঢ় হাতে একটু দমন করতে হবে। তার জন্য মা বাবাকে শক্ত হতে হবে, বাচ্চাদের যারা দেখাশোনা করছেন তাদের একটু শক্ত হতে হবে, ভয়টা না পেয়ে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে যদি এরকম সিমটম দেখা যায়। আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা, কোভিড হলে আপনারা কি কি ওষুধ দিচ্ছেন বা কিভাবে একজন কোভিড হয়ে যাওয়া বাচ্চাদেরকে পরিচর্যা করছেন? আচ্ছা, কোভিড হয়ে গেলে বাচ্চাদের ক্ষেত্রে এখন পর্যন্ত ওই অ্যাজিথ্রোমাইসিন, প্যারাসিটামল এগুলো ছাড়া খুব একটা কিন্তু ওষুধের কিন্তু ব্যবহারে নর্মাল এমনি জন্মানোর জন্য, এছাড়া কিন্তু আলাদা করে বিশেষ কোনো নির্দেশিকা আসেনি।
তবে যেটা বললাম যেরকম হচ্ছে যদি শ্বাসকষ্ট হয় তখন তারা মানে অক্সিজেন দেবো, যদি বাচ্চা জ্ঞান মানে এর ঘোর হয়ে থাকে বা জ্ঞান ঠিকমতো থাকছে না তাকে তখন স্যালাইন ইঞ্জেকশন দিতে হবে, তাকে মুখে খাওয়ানো যেতে হবে না। তবে যেটা হচ্ছে যে একটা নার্সিং মানে বেরিয়ার নার্সিং একটা অবলম্বন করতে হবে। বেরিয়ার নার্সিং মানে হচ্ছে যে একজন বাচ্চার সাথে যে থাকবে, হ্যাঁ, তাকে নিজেকেও বাঁচতে হবে এবং তাকে যেন বাচ্চাকেও যত্ন রাখতে হবে, এই জিনিসটা হতে সে যেন মানে যদি সে মানে হেলথ কেয়ার স্টাফ হয় সে দরকার মতো প্রয়োজন অনুপাতে পিপিই পরা বা অ্যাটলিস্ট পিপি সবসময় যদি অবদান না করা সম্ভব নাও হয়, একটা মাস্ক, একটা ফেস শিল্ড আর গ্লাভস আর স্যানিটাইজ করে এইভাবে দূরত্ব বজায় রাখতে হবে। এবং বাচ্চার সঙ্গে যারা আছে আর কি, ধরুন মানে গুরুজন ব্যক্তি যারা বাচ্চাকে যত্ন রেখেছে তাদেরও ক্ষেত্রে কিন্তু এই গ্লাভস, মাস্ক, স্যানিটাইজেশন আর এই ফেস শিল্ড এগুলো কিন্তু করতে হবে। বাকি তো এমনি ভাইরাল ইনফেকশন, তারপর মানে এটাও এক ধরনের ভাইরাল ইনফেকশন, যেরকম আর কি গুরুতর সিমটমস হবে সেই অনুযায়ী চিকিৎসা আর কি। বাচ্চাদের ক্ষেত্রে সেটা খুব জটিল হয়ে হ্যাঁ, বাচ্চার ক্ষেত্রে জটিলতা, কারণ বাচ্চা তো মাকে ছাড়া থাকবে না এবং মাকে তাহলে বাচ্চাকেও যত্নে রাখতে হবে, মাকে নিজেকে যত্নে রাখতে হবে এবং বাচ্চাকেও যত্নে রাখতে হবে। মার ক্ষেত্রে খুব কঠিনতর হয়ে দাঁড়াচ্ছে, কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এরপর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে আছে। কোনো বাচ্চা মানে সদ্যজাত বাচ্চা মায়ের কোভিড হয়েছে, এবার বাচ্চা তো মাতৃদুগ্ধ পান করবে, তো সেক্ষেত্রে একজন কোভিড আক্রান্ত মা সে কি তার সদ্যজাত শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে পারে? আচ্ছা, প্রথমত আমি বলবো যেটা হচ্ছে মাতৃদুগ্ধের কিন্তু কোনো বিকল্প হয় না। মাতৃদুগ্ধের যে গুণগত মান বা পুষ্টিগত মান যে কোনো অন্য প্রকারের কোনো দুধের থেকে সবসময় শ্রেয়। সেক্ষেত্রে আমাদের সরকারও বলেছে এবং আমরাও মানে পেডিয়াট্রিশিয়ান হিসেবে আমরা যেটা বিশ্বাস করি যে মায়ের কিন্তু বুকের দুধ কিন্তু খাওয়াতেই হবে, মানে জন্ম থেকেই আর কি, যখন বাচ্চা হলো মা। এবার এক্ষেত্রে আমি বলবো মা মানে দুধ খাওয়ানোর পরিস্থিতি যাতে আছে কিনা সেটা আগে দেখতে হবে, ঠিক আছে। মা যদি এবার ধরুন গুরুতর মানে রোগে আক্রান্ত হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু মাকে বুকের দুধ তো খাওয়াতে পারবে না, তখন মায়ের বুকের দুধ গেলে সেটা চামচে করে বা গন্ধলে করে বাড়ির কোনো অন্য আত্মীয় পরিজন যে বাচ্চার যত্ন নিয়েছে সে খাওয়াতে পারে। আর মা যদি দেখছেন যে শারীরিকভাবে ঠিক আছে, সামান্য জ্বর কাশি আছে, সে কিন্তু মায়ের দুধ খাওয়াবে এবং যেমন 2 ঘন্টা ছাড়া ছাড়া খাওয়ানোর কথা সমস্ত সদ্যজাত শিশুকে সেরকমভাবেই খাওয়াবে। যেটা করবেন হচ্ছে যখন আর কি বাচ্চাকে আর কি কোলে নেবেন তখন কোলে নেওয়ার আগে হাত ভালো করে সাবান দিয়ে এরকম একটু মানে এতটা পর্যন্ত হাত যেন ভালো করে সাবান দিয়ে ধুয়ে মাস্ক পরে স্যানিটাইজেশন করে ভালো করে তারপর যেন বাচ্চাকে কোলে নেয়। হ্যাঁ, বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় কিন্তু সবসময় যেন মানে মাস্ক পরে থাকে, সার্জিক্যাল মাস্ক পরে ডবল লেয়ারের মাস্ক যেন পরে, আর যদি N95 পরে তো পরে সেটা তো ঠিকই আছে, পরে যেন মায়ের বুকে দুধ খাওয়ানো হয়। ব্রেস্ট ফিডিংয়ে কোনো অসুবিধা নেই। ব্রেস্ট ফিডিং বুকের দুধের মাধ্যমে কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, এখনো পর্যন্ত কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। এবং সবাইকে মানে নির্দেশিকা হিসেবে করোনা ভাইরাস আক্রান্ত হলে মার যদি শারীরিকভাবে কোনো অসুবিধা না থাকে, সে যদি স্তন্যপান করাতে পারে সে কিন্তু দুধ খাওয়াবেন। আমরা আরেকটি প্রশ্ন পেয়ে গেছি, অমিত মণ্ডল তিনি লিখেছেন, বাচ্চাদের খিদে কমে যাওয়া কি করোনা ভাইরাসের কোনো সিমটম? অমিতবাবুর প্রশ্নের উত্তর। করোনা ভাইরাসের বিশেষত যে উপশম আছে তার মধ্যে কিন্তু খিদে কমে যাওয়ার উপশমটা কিন্তু কখনোই এর মধ্যে উল্লেখ্য নয়। খিদে স্বাদের ব্যাপারটা আমি যেটা বলছি যে সেটা হচ্ছে যে বুঝতে হবে, যেটা হচ্ছে যে স্বাদ গন্ধ দুটোই যাবে, তবে শুধু মানে খিদে কমে যাওয়াটা কিন্তু নয়, ঠিক আছে। এবার ধরুন কোনো বাচ্চার সাথে যারা আছে মানে বড়দের ক্ষেত্রেও বলছি, যদি তার জ্বর সর্দি কাশি হয় তারপরে যদি সে স্বাদ গন্ধ না পাচ্ছে বা মানে খাওয়ার সময় টেস্ট পাচ্ছে না, তখন তাহলে সেটা করোনা ভাইরাস হতে পারে। মানে আমি স্বাদ আর গন্ধ কি দুটো একসাথে যাবে না? দুটোই যাবে একসাথে, কারণ এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কারণ আমি আমার ব্যক্তিগতভাবে মানে পেশেন্ট দেখার অভিজ্ঞতা হিসেবে আপনাকে বলছি, যাদের আর কি এরকম হয়ে থাকে মানে সাধারণত মানে প্রথমেই যে সঙ্গেই যে এরকম স্বাদ গন্ধ চলে যাবে এরকমটা নয়। মানে আগে কিছুদিন আগে একটু গা হাত পা ব্যথা, গা হাত পা ম্যাজ করবে, একটু মনে হবে যে শরীরটা জ্বর ভাব আসছে, একটা শরীরটা জেনেছে, তারপর দেখবেন যে আপনি টেস্টটাও কম পাচ্ছেন, নাকের গন্ধও কিছু পাচ্ছেন না, সাথে একটু তখন আর দেখবেন কিছুদিন মানে মধ্যেই আর কি সঙ্গেই হয়তো জ্বর এলো, কাশি এলো সাথে, তখন বুঝবেন যে এটা করোনা হতে পারে। কিন্তু খাওয়ায় অরুচি কিন্তু শুধুমাত্র করোনা হতে পারে না।
হ্যাঁ, এবার এটা নানা কারণে হতে পারে আর কি। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আর কি অনেক সময় বদহজম মানে হজমের প্রবলেমের ক্ষেত্রেও হতে পারে। হতে পারে মানে স্বাদ এবং গন্ধ যদি দুটোই যায়, তার সাথে যদি জ্বর আসে, কাশি, এই সমস্ত সিমটম যদি একসাথে হয়, তাহলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। করোনা হওয়ার একটা সময়, ভয়ের কখনোই কোনো কারণ নেই আর কি। সব ভয় নয়। ডাক্তারবাবু সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন বেশ কড়াভাবে। করোনা মানেই ভয় নয়। যারা দেখছেন তারা উপকৃত হবেন আমাদের এই অনুষ্ঠান দেখে। আমাদের পরবর্তী প্রশ্ন আমরা করে নিচ্ছি। আচ্ছা, রাজ আচারি তিনি বলছেন, যদি একটা অ্যালার্জি থাকে, হ্যাঁ, ডাস্ট অ্যালার্জি থাকে, তাহলে কি করোনা হলে বিপদ বেশি যদি কারো ডাস্ট অ্যালার্জি থাকে? যেটা আমি একটু আগেই বলেছিলাম যে অ্যালার্জি বা হাঁপানি রোগ হলে কিন্তু তাদের ক্ষেত্রে করোনা ভাইরাস যদি আক্রান্ত হয়, জটিলতার হার কিন্তু বেশি। তবে যেটা হচ্ছে যে শুধু ডাস্ট অ্যালার্জি না, সেটা যে কোনো রকমের কিছু থেকে অ্যালার্জি হলেই হতে পারে। তবে অ্যালার্জি থেকে যে উপশমগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। হ্যাঁ, ধরো অ্যালার্জি ডাস্ট অ্যালার্জির জন্য বারবার হাঁচি হচ্ছে, হ্যাঁ, মানে হাঁচি মানে এরকম হয় বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে বা ভোর রাতের দিকে বারবার হাঁচি, মানে কোনো মিনিটে ধরুন 30-40 বার হাঁচি হয়ে যাচ্ছে, এরকম আর কি অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে। বা আর কি মানে কাশি, যেন হাঁপানি টাইপের কাশি হচ্ছে, শ্লেষা টাইপের কাশি, এগুলো যদি হয়, এগুলো যেন দেখা হয় যে অ্যালার্জি যেন ঠিকমতো চিকিৎসা করা হয়, এই সিমটমসগুলো যেন কন্ট্রোলে থাকে। কন্ট্রোলে যদি থাকে তাহলে কিন্তু করোনা আলাদা করে একে আক্রমণ করবে না, এও কিন্তু দুর্বল হবে না করোনার কাছে, ঠিক আছে? সেই জন্য ডাস্ট অ্যালার্জিটা দুর্বলতার কারণ নয়। ডাস্ট অ্যালার্জি থেকে যদি সিমটমস আসে, সিমটমটা কিন্তু কন্ট্রোল করা দরকার, মানে উপশম যেন কন্ট্রোলে আনা, দেখো না কন্ট্রোল। করোনার ক্ষেত্রে সিমটম যেটা ডাক্তারবাবু বলছেন, উপশমটা মাথায় রাখতে হবে, কি করতে হবে সেটা সিমটম বলে দেবে। করোনা হলেই কিন্তু ভয় নয়। আমরা এরপরে একটি আলাদা প্রশ্নে চলে যাই। এই করোনাকালীন সময়ে আমরা বাড়ি থেকে বার হতেই ভয় পাচ্ছি। সেক্ষেত্রে আমরা দেখলাম যে টিকাকরণগুলো চলছে বাচ্চাদের, যেটা বিসিজি থেকে শুরু করে, সেইগুলো তো কিছুটা সময় ধরে বন্ধ ছিল। তো সেইটা এখন মেনটেন হচ্ছে, কিভাবে আপনারা মেনটেন করছেন সে সম্পর্কে যদি একটু কিছু বলেন। হ্যাঁ, প্রথমত সরকার থেকেই বলেছিলেন, নিয়ম করেছিলেন যে, বা আমাদের পিডিয়াট্রিশিয়ানদেরও মনে হয়েছে যে যেখানে টিকাকরণ হচ্ছে সেখানে ভিড় হবে, সেই জন্য আমরা সাময়িক কিছুদিন জন্য টিকাকরণটা বন্ধ রেখেছিলাম। কিন্তু যেরকম যখন আমরা বুঝলাম যে করোনাও আমাদের সাথে, করোনার সাথে নিয়ে চলতে হবে, এটি আরেকটি রোগ যেটা সংযোজনা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা বুঝলাম যেটা হচ্ছে যে বাকি যে টিকার আবিষ্কার এবং টিকার ব্যবহারের জন্য যে অনেক রোগ আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি, যেমন বিসিজি যেরকম বললেন, টিউবারকুলোসিস, ঠিক আছে, তারপর ডিপিটি, বিভিন্ন যেগুলো টিকা যেগুলো কন্ট্রোল করতে পেরেছি আমরা, সেগুলো তো আর চলে যায়নি, এবং সেগুলোর ক্ষেত্রে থেকে আমাদের কিন্তু রক্ষা খুবই প্রয়োজন। তো সুতরাং আমরা এখন টিকাকরণ সূচি যেরকম স্বাভাবিকভাবে করা হয় সেগুলো কিন্তু আমরা পালন করছি। কিন্তু সেক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে টিকাকরণ শুধু সরকারি নয়, বেসরকারিভাবেও কিছু টিকা আছে যেগুলো আর কি সরকার থেকে আসে না, যেমন টাইফয়েড, হেপাটাইটিস, চিকেন পক্স, এই সমস্ত কিছু কিন্তু টিকাকরণ করতে হবে, সেগুলো মাথায় রাখতে হবে। যে কোনো ভাইরাল ইনফেকশনের থেকে প্রতিরোধ করতে হবে। এবং টিকাকরণ যখন আমরা করব, বা আমরা যখন স্বাস্থ্য পরিষেবা যারাই আর কি স্বাস্থ্যকর্মী যারা টিকাকরণ করব, সেই জায়গাটি ভালো করে আগে শুরু করার আগে স্যানিটাইজ করে রাখা, এবং মানে পরপর টিকাকরণের আগে কিছুটা গ্যাপ মানে কিছুটা মানে সময়ের আর কি কিছুটা গ্যাপ মেনটেন করা। এই একটা টিকার সাথে আরেকটা টিকার যে গ্যাপটা, সেটা কতদিন? মোটামুটি দেখুন, ওরকম তো নেই, নির্ধারিত নেই, তবে মোটামুটি 10-15 মিনিট গ্যাপ রাখলে ভালো হয়। হ্যাঁ, 10-15 মিনিট গ্যাপ রাখলে ভালো হয়। আর না হলে অ্যাটলিস্ট যে আমরা যেটা করছি, ধরুন সারফেস স্যানিটাইজেশন, ঠিক আছে, বাচ্চাকে আমরা ইউজুয়ালি যেটা বলি যে বাড়ি থেকে যে কাপড় নিয়ে এসে সেটা পেতে শোয়াতে, তার উপর আমরা শুয়ে তারপর আমরা টিকাকরণ করছি, দিয়ে বাচ্চা যখন বাইরে চলে যাচ্ছে, তারপর যেই জায়গাটার উপর রাখা হচ্ছে বা যে জায়গাগুলো বাচ্চা হ্যান্ডেল করছে বা তাদের সেই সারফেসটাকে আমরা স্যানিটাইজ করে দিচ্ছি। সেটা এদের ওই অ্যালকোহল স্প্রে দিয়ে, না হলে অন্য কোনো স্যানিটাইজেশন উপকরণ দিয়ে আমরা সেই জায়গাটা স্প্রে করছি। তাহলে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে সময় কিছুটা মানে ভাগে রাখা আর কি, স্যানিটাইজ করার জন্য, এবং যেটা হচ্ছে মানে ভাসমান যে যদি থেকে থাকে মানে অ্যাটমসফিয়ারে সেটার আর কি কিছুটা আর কি তারা ডিসিপেট করবে আর কি। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন এই মুহূর্তে করছি। সরকারি খাতায় যে সমস্ত টিকা দেওয়া হয়, তার বাইরে আপনি বললেন কিছু টিকা নিলে ভালো হয়। তো যারা মানসিক এবং শারীরিকভাবে সামর্থ্য এবং যারা অর্থনৈতিকভাবেও সামর্থ্য, বাবা মা, তারা কি কি টিকা বাইরে থেকে দিলে শিশুটি ভালো হয়, সেটা যদি একটু বলে দেন।
আচ্ছা, যেটা বলি যে করোনা ভাইরাসের মানে পরিপ্রেক্ষিতে যেটি এটি শ্বাসযন্ত্রজনিত মানে সংক্রমণ, সেক্ষেত্রে নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার টিকা কিন্তু দেওয়া খুবই প্রয়োজন, ঠিক আছে। তো নিউমোনিয়া টিকা তো আমার এখনও পর্যন্ত আমাদের সরকারিভাবে এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না। তো নিউমোনিয়া টিকা এবং ইনফ্লুয়েঞ্জাটা কিন্তু দিতেই হবে, হ্যাঁ, কারণ এইটা কিন্তু অনেকটা ধরুন আমি যেটা আপনাকে বললাম, করোনা ভাইরাস ইনফেকশন হওয়ার পরেও ইমিউনিটি কমে যাওয়ার জন্য ইনফেকশন হতে পারে, তখন কিন্তু নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা হলে কিন্তু গুরুতর আকার ধারণ করতে পারে। সুতরাং এই প্রতিরোধটা কিন্তু আমাদের কিন্তু আসতেই হবে। এছাড়া যেরকম আছে টাইফয়েড আছে, চিকেন পক্স আছে, হেপাটাইটিস এ, তারপর মেনিনজাইটিস, হ্যাঁ, এই টাইপের যে টিকাগুলো বা মামস, এই জিনিসগুলোর কিন্তু টিকা সরকার থেকে পাওয়া যায় না। যদি কেউ পারে আর কি, সামর্থ্য হয় এগুলো কিন্তু দেওয়া দরকার, দিলে ভালো হয়, মানে আরও রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে। সেটা কিন্তু ডাক্তারবাবু বলছেন না, যারা সামর্থ্য তারা দিতে পারবেন, তাহলে আপনাদের বাচ্চারই ভালো হবে, সেই কথাটা এখানে হলো। আমাদের এখানে প্রশ্ন আসছে, পূজা মাহাতাব লিখেছেন, 4 দিন করোনা গলার মধ্যে থাকে, তার মধ্যে সেই সময় গরম জল ও লেবু এইগুলি খাওয়ার দরকার কতটা, এবং সেই কথাটা ভুল না ঠিক? ওনার প্রশ্ন হচ্ছে, করোনা আক্রান্ত রোগীর গলায় করোনা থাকে, উনি যেটা জানেন, সেটাতে গরম জল লেবু কতটা কাজ করে? দেখুন, এমনি অ্যালোপ্যাথি মতে তো এই জিনিসের যে খুব যে প্রমাণ আছে এরকম তো নয়, তবে আয়ুর্বেদিক মতে আয়ুষ মিনিস্ট্রি অফ আয়ুষ আর হেলথ, আমাদের যেরকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই বলুন বা স্টেট গভর্নমেন্টও বলুন, ওনারা প্রমোট করেছেন, বলেছেন যে এগুলো খেলে আর কি কিছুটা আর কি ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে। হ্যাঁ, তবে ইনি যেটা বলেছেন যে করোনা ভাইরাস মানে যেহেতু এটা মানে শ্বাসযন্ত্রজনিত ভাইরাস, এরা কিন্তু কেরিয়ার হোক আর যে কোনো হোক, ভাইরাস কিন্তু কিছুটা হলেও নাকে মুখে গলায় কিন্তু অবস্থান করে। হ্যাঁ, তবে এই লেবু আর গরম জল খেলে যে ভাইরাস মরে যাবে এটা নয়, ওটা থেকে মানে প্রতিরোধ করার ক্ষমতাটা কিছুটা আর কি বৃদ্ধি পাবে। হ্যাঁ, মানে খেলে অপকার কিছু নেই, খেলে উপকারই আছে। হ্যাঁ, উপকার আছে, সুতরাং উপকার হবে। শুধু করোনা ভাইরাস তো খেতে পারো তুমি অবশ্যই। আমরা অনুষ্ঠানের মধ্যে চলছি, আপনাদের প্রশ্নের উত্তরও ডাক্তারবাবু দিচ্ছেন। আপনারা এই অনুষ্ঠানটিকে সবারই মাঝে ছড়িয়ে দেন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর এই গুরুত্বপূর্ণ কথা সবার মধ্যে তুলে ধরুন। আমাদের সাথে রয়েছে বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর পার্থসারথী পল, তিনি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের শিশুরোগ বিভাগের ডাক্তার। আচ্ছা ডাক্তারবাবু, করোনা ভাইরাস তো আমাদের সাথে এখন অনেক দিন ধরেই চলছে এবং চলবে মনে হচ্ছে। একজন ডাক্তার হিসাবে আপনি কি মনে করছেন, এটা টিকা ভ্যাকসিন কতদিনের মধ্যে আসবে এবং আমরা স্বস্তিতে একটু শ্বাস নেব? আচ্ছা, করোনা ভাইরাসে দেখুন, ভ্যাকসিন খালি কোনো একটা ভাইরাসের জীবাণুর এগেনস্টে ভ্যাকসিন বেরোনোটা তো নয়, বেরোলেই যে সে কতটা সেটা সেফটি এফিকেসি কতটা সেটা কিন্তু দেখতে হবে, কতটা কাজ করবে, কতটা মানে দেওয়াটা সেফ থাকবে, মানে বাচ্চাদের ক্ষেত্রে দেওয়াটা। ইউজুয়ালি যে কোনো ভ্যাকসিন আবিষ্কার করার পর মোটামুটি 3 মাস পর্যন্ত দেখা হয় যে সেটা মানে কেমন কি তার সেফটি প্রোফাইল আবিষ্কার হওয়ার পরে 3 মাস আবার ইউজুয়ালি দেখা হয়, পোস্ট মার্কেট সার্ভে ট্রায়াল করে দেখা হয় যে বাচ্চাটার সেফটি প্রোফাইল। যেমন একটা টিকা বা ইনজেকশন আপনার ক্ষেত্রে একরকম প্রভাব ফেলতে পারে, আপনার ক্ষেত্রে আরেক রকম প্রভাব। যে কোনো ওষুধই বলুন, টিকা বলুন, যদি প্রতিক্রিয়া থাকে তার পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সুতরাং মানে এখনও দেখুন, ভারতবর্ষে তো ভ্যাকসিন এখনো পর্যন্ত মানে অ্যাভেলেবেল নয়, বিদেশে বলছে এসেছে। ভারতবর্ষে যদি আসো তার কিন্তু এখনও নির্দেশিকা আমাদের হাতে নেই, বরং যেই ভ্যাকসিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মানে উপস্থিত আছে সেগুলোই ব্যবহার করতে বলা হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো যেটা হচ্ছে যে শুধু ভ্যাকসিন বেরোলে বা ভ্যাকসিন বেরোলেই সঙ্গে সঙ্গে সেটা নেওয়ার জন্য ছোটাছুটি করা বা হুড়োহাড়ি করা বা এটা নিয়ে চিন্তা ভাবনা না করে, এমনি যে সাধারণ যে দূরত্ব, স্যানিটাইজেশন, এইগুলোর কথা মানে মাথায় রেখে এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আমার মনে হয় ভ্যাকসিনের থেকেও অনেক বেশি উপকার আমরা লাভ করব। রোগ প্রতিরোধ করার ক্ষমতা, সেটা নিজের ইমিউনিটি বাড়ানোর, হ্যাঁ, চাঙ্গা করার, সেটাকে চাঙ্গা করতে আপনি কি কি বলবেন আমাদের সকলকে, বাচ্চা এবং আমাদের মতন বয়সী এবং বৃদ্ধ যারা রয়েছেন সকলকে আপনার কি বলবেন যে কিভাবে ইমিউনিটি সিস্টেমটাকে নিজে ঠিক রাখতে পারবো আমরা? আচ্ছা, ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করার জন্য যেরকম বলা হচ্ছে যে এমনি আদা, গোলমরিচ বা এমনি লেবু, এগুলো গরম জল বা একটু মধু, তুলসী, যেগুলো আমাদের সরাসরি চিরকালে আমরা শুনে এসেছি এগুলো মধু, তুলসী মানে এগুলো কিন্তু ব্যবহার নিয়মিতভাবে করলে, মানে কাঢ়া টাইপের বানিয়ে, ঠিক আছে, সেটা আর কি মানে দেখুন 2 বছর নিচের বাচ্চা তো খাওয়ানো যাবে না, 2 বছরের ওপরের বাচ্চাদের যদি, হ্যাঁ,
তাতে একটু মধু 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 তুলসী যদি খাওয়ান তাহলে মধু তুলসী খাওয়াতে পারেন, এগুলো খাইলে কিন্তু উপকার ডেফিনেটলি পাবেন আর কি, মানে এই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়বে। করোনাকে জয় করতে গেলে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে ভালো করতে হবে। হ্যাঁ, ভ্যাকসিনের কথা খেতে খারাপ হলেও খেতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য। ডাক্তারবাবু, আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নে প্রায় চলে এসেছি। আপনাকে একটু অন্য ধরনের প্রশ্ন করি। বাচ্চারা তো বুঝতে পারছে না করোনা ভাইরাস হচ্ছে, কি করবে সেটা বুঝতে পারছে না, সামনেই দুর্গাপুজো, তো ওরা তো একটু মজা করতে চাইবে, বাজি ফাটাতে চাইবে। সেক্ষেত্রে বাচ্চার যে মানসিকতা, বাচ্চাকে কন্ট্রোল যে কিভাবে করবে বাবা মা বা কিভাবে বোঝাবে, একজন ডাক্তার হিসাবে বাচ্চার সাইকোলজি। আগে আমি বলি, যেটা আমি ব্যক্তিগতভাবে রুগী দেখে আমি যেটি উপলব্ধি করছি সাম্প্রতিক আর কি, এই করোনা ভাইরাস কিন্তু মানে বয়স্ক এবং সবার মধ্যে আর কি, ব্যক্তি সমাজ সমষ্টি সবার মধ্যে কিন্তু একটি ভীতি সঞ্চার করেছে, এবং বাচ্চারাও কিন্তু তার থেকে বঞ্চিত নয়। এক্ষেত্রে ভীতিটা বাচ্চাদের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, দুটি কারণে ভীতি আছে। একটি হচ্ছে নিজেরা আক্রান্ত হওয়া, নিজেদের চিকিৎসাধীন হওয়া, নিজেদের হাসপাতালে ভর্তি হওয়া, সেটির ক্ষেত্রে একটি আছে। এছাড়া যেটা দেখা যাচ্ছে যে নিজেদের আত্মীয় স্বজন, কাছের মানুষ, পরিজন, আত্মীয় পরিজন কেউ যদি আক্রান্ত হয়, সেই যদি চিকিৎসাধীন হয়, সে যদি হাসপাতালে ভর্তি হয়, এবং এই যে টিভি মিডিয়াতে সবসময় কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছিলাম যে এত লোক মারা যাচ্ছে, এত লোক হচ্ছে, সেই খবরগুলো যত বাচ্চারা দেখছে না, তারা কিন্তু আরও ভীত সন্ত্রস্ত হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু ভীতি উদ্বেগ এগুলো কিন্তু অনেকটাই বাচ্চাদের মধ্যে সঞ্চার হয়েছে, এবং তারা কিন্তু যথেষ্টই ভীত সন্ত্রস্ত। এইটি একটি প্রধান সাইকোলজিক্যাল প্রবলেম আমরা কিন্তু ফেস করছি। এছাড়া যেটা দেখছি যে স্কুল বন্ধ হয়ে যাওয়ার জন্য বাচ্চারা নিজেদের সহপাঠীদের সাথে মিশতে পারছে না। এবার যাদের আর কি মনের দোষর, যাদের সাথে গল্প, বন্ধু বান্ধব যাদের সাথে মিশতো, যাদের সাথে খেলাধুলা করতো, সময় কাটাতো, মনের কথা বলতো, তাদের সাথে মিশতে পারছে না, দেখা হচ্ছে না। বাচ্চারা এখন ঘরে অনেকটাই আবদ্ধ হয়ে আছে, মা বাবা সবসময় মিশতে পারছে না, সময় মা বাবা ওয়ার্কিং লেডি হলে তো আরও মুশকিল, তারা সময় দিতে পারছে না। তার ফলে কি হচ্ছে, বাচ্চারা কিন্তু ভেতরে অনেকটাই গুমড়ে মরছে। হ্যাঁ, এবং একাকিত্বে ভুগছে, মানে অনেকটা সমস্যা, বাচ্চারা ঠিক বোঝাতে পারছে না। হ্যাঁ, বই প্রকাশ করার মানে বই প্রকাশ করতে পারছে না, ক্ষমতা, বই প্রকাশ করার মতো লোক পাচ্ছে না, বই প্রকাশ করতে পারছে না, এবং প্রচণ্ড রকম একাকিত্বে ভুগছে, এবং অবসাদগ্রস্ত, কিন্তু অবসাদের কিন্তু উপশম কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে এটা কিন্তু আমি মানে সাম্প্রতিক আমি গত 2 মাসের মধ্যে কিন্তু অনেক বাচ্চাদের ক্ষেত্রেই দেখলাম, যেরকম বাড়িতে আবদ্ধ হয়ে যাওয়া, ধরুন যে স্কুল বন্ধ হয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকটা মানসিক কিন্তু চাপ পড়েছে বাচ্চাদের প্রতি। তো যেটা আপনি বলছিলেন যে অনুষ্ঠান পুজো যখন আসছে আর কি, হ্যাঁ, তো আমি এরকম বলবো না যে বাচ্চাদেরকে একদমই কোনো আনন্দ থেকে, সমস্ত কিছু থেকে বঞ্চিত করা হোক। হ্যাঁ, ডেফিনেটলি এমনিতেই অনেকটাই আর কি তারা বঞ্চিত, এবং সেইভাবে তার মানসিক প্রভাবও পাচ্ছে। কিন্তু যতটা আর কি মানে নিয়ম শৃঙ্খলা, মানে এরকম বললাম, সেই একই সেই স্যানিটাইজেশন, সেই মাস্ক পরে কাছাকাছির মধ্যে যদি কিছুটা করা যায়, মা বাবারা আত্মীয় যারা আছে ঘরে, তারা যদি একটু চেষ্টা করে বাচ্চাকে একটু বেশি করে সময় দেওয়া, বাচ্চাদের মতো যেহেতু বন্ধু বান্ধব পাচ্ছে না, বা নিজেদেরকে বাচ্চাদের মতো করে মা বাবার সাথে যদি চেষ্টা করে বাচ্চার সাথে মেশা, তারা যদি বই প্রকাশ করতে পারে, তারা যদি একাকিত্ব বোধটা না করতে পারে, সেটা অনুষ্ঠান হোক না হোক, পুজো হোক না হোক, এমনি 12 মাস হোক, যেন বাচ্চারা এই জিনিসটা পায়। বই প্রকাশ মনটাকে ভালো রাখার জন্য কিন্তু দরকার আর কি, খেলার ছলে ভালো রাখতে হবে, গল্প টল্প করা, চ্যালেঞ্জের বিষয়, মানসিক ব্যাপারটা নিয়ে কিন্তু বিশেষভাবে কেউই কিছু মানে এখনো পর্যন্ত সচেতনতার অভাব, কিন্তু মানসিক কিন্তু আমরা অনেকটাই প্রভাব কিন্তু পাচ্ছি করোনা ভাইরাসের বাচ্চাদের। প্রিয়া কর্মকার লিখেছেন, আমার বাচ্চার বয়স 1 বছর, তাকে কিভাবে কোভিড-19 থেকে প্রোটেক্ট করব? অ্যান্সার ডাক্তারবাবু অনেকখানি দিয়েছেন, তবু তার জন্য আরেকবার। আচ্ছা, তো 1 বছর বয়সের ক্ষেত্রে তো বাচ্চার ক্ষেত্রে আমি বলেছি যে তো মাস্ক বা স্যানিটাইজেশন তো করা যাবে না, তবে বাচ্চার ক্ষেত্রে যখন আর কি বাচ্চাকে যারা যত্ন করবে বা বাচ্চাকে যারা ধরবে, তাদেরকে যেন হাত ভালো করে সাবান দিয়ে ধোয়, তারা যেন নিজেরা স্যানিটাইজ করে, বাচ্চাকে যে পরিবেশে রাখবে সেইটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই জিনিসে যদি মানে বাইরের লোকের যাতে কম আনাগোনা হয় আর কি, বাইরের লোকের মধ্যে যে মানে ঘরের লোকেরাই যেন তার পরিচর্যা করে বা যত্ন করে, ঘরের মধ্যে যারা আছে বাইরের লোকেদের কোলে না দেওয়া, বাইরের নিজেদের মধ্যে রাখা, একটা মানে পরিবেশটা যেটা থাকে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায়। হ্যাঁ, যারা হাত ধোয়া, মুখ ধোয়া, সাবান দিয়ে হাত ধোয়া, ভালো করে টোরে স্যানিটাইজ করে তারপর বাচ্চাকে ধরা।
যত্ন নেওয়া। আচ্ছা, সময়ের আগে বাচ্চা হলো, যেটাকে আমরা প্রিমেচুয়ার বেবি বলছি, তো তাদের ক্ষেত্রে করোনা সিমটমটা কতটা বা তাদের কতটা হওয়ার চান্স, সেটি জিজ্ঞেস করেছেন অনিল সুর। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো প্রিম্যাচিওর বাচ্চা যাদের হয় তাদের কিন্তু মানে এখানে ব্যাপার আছে। প্রিম্যাচিওর মানে হচ্ছে যারা 36 সপ্তাহ আগে হয়েছে, মানে 9 মাসের আগে হয়েছে। 9 মাসের আগে যাদের বাচ্চাদের হয়, মানে ওজন কমটাই কিন্তু প্রিম্যাচিউরিটির লক্ষণ। আপনাকে ভাবতে হবে যে ক মাসে হয়েছে বাচ্চাটা, 9 মাসের আগে হয়েছে। এবার 9 মাসের আগে যদি বাচ্চা হয়, ডিপেন্ড করছে সে 7 মাসে হোক, 8 মাসে হোক, 9 মাসে হোক, অনেক ক্ষেত্রেই তো হয় 7 মাসে বাচ্চা হয়ে যায়। তো এবার তাদের যেটা হচ্ছে ফুসফুসটা কিন্তু পুরোপুরি পরিণত হয় না, ঠিক আছে। এবার সেই জন্য কি হয়, তারা হওয়ার পরে মানে নবজাতকদের যাদের হওয়ার পরে প্রিম্যাচিওর যারা হয়, হওয়ার পরে কিন্তু তাদের শ্বাসকষ্ট হয় আর কি। হ্যাঁ, তাদের জন্য তাদেরকে কিন্তু এসএনসিইউ বা এনআইসিইউ মানে নবজাতক শিশুর যে চিকিৎসার যে কাচের ঘর কিন্তু ভর্তি রেখে চিকিৎসা করা হয়। এবার যেটা হচ্ছে যে এই সময় যেহেতু ওনার শ্বাসকষ্ট হচ্ছে, এই সময়টা তারা কিন্তু আর কি সাসেপ্টেবল, মানে এই সময় কিন্তু তারা একটা রিস্ক থাকে। কারণ এই টাইমটা তারা এমনিতেই একটা মানে শ্বাসকষ্ট হচ্ছে, তাদেরকে অক্সিজেন স্যালাইন দিতে হচ্ছে, কখনো কখনো স্পেশাল সাপোর্ট, কখনো ভেন্টিলেটরও দিতে হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু তাদেরকে বেশি মতো তাদেরকে যত্নে কিন্তু তাদের পরিচর্যা করাটা খুব প্রয়োজন, কারণ এই ক্ষেত্রে তারা আক্রান্ত হতে পারে। আচ্ছা, এছাড়া আমি বলবো অনেক ক্ষেত্রে কী হয়, অনেক দিন ধরে অক্সিজেন বা স্যালাইন দিয়ে যারা প্রিটার্ম বাচ্চা ধরুন 7 মাসে হচ্ছে বা 8 মাস হচ্ছে, তাদের কিন্তু অনেক দিন অক্সিজেন চলে বা অনেক দিন আর কি এই শ্বাসের আর কি সাপোর্ট লাগে আর কি। হ্যাঁ, কারণ ফুসফুসটা তো ম্যাচিওর হতে সময় লাগে। সেই ক্ষেত্রে কি হয়, তাদের আর কি কিছুটা আর কি ফুসফুসটা আর কি একটু দুর্বল থাকে, মানে একটা টার্ম বাচ্চাতে যতটা আর কি ফুসফুসের ম্যাচিউরিটি বা ক্যাপাবিলিটি সেই অনুপাতে একটু কম থাকে। তো সেই ক্ষেত্রে আলাদা করে ভীত বা সন্ত্রস্ত হওয়ার কিছু নেই, কিন্তু সেই প্রতিরোধ করার মানে মেজার্সগুলোই নিতে হবে, প্রতিরোধ করার ব্যবস্থাগুলো নিতে হবে। এখানে দায়িত্বটা চলে যাচ্ছে সম্পূর্ণ যেখানে বাচ্চাটি থাকছে সেই স্থানের উপরে দায়িত্বটা চলে যাচ্ছে। মানে বাচ্চার তো কিছু করার থাকছে না, না এখানে বাচ্চার তো কিছু করার নেই। ওই জায়গাটার উপর যারা বাচ্চাকে কন্ট্রোল করছে সেই জায়গার উপরে চলে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে অনিল বাবু। আমাদের পরবর্তী প্রশ্ন রানা প্রতাপ চন্দ্র লিখেছেন নিউমোনিয়া টিকা যেটা মানে কত বয়সে দেওয়া যায়। আমি ডাক্তারবাবু বলবো, সরকারি টিকাগুলো তো আমরা জানি যে মোটামুটি কার্ডে লেখাই থাকে, কিন্তু আপনি যেগুলো বলছেন যেগুলো নিলে ভালো হয়, সেই টিকাগুলো কোন বয়সে নিলে ভালো হয় সেটা যদি আপনি পুরোটাই একটু দর্শকদের বলেন। আচ্ছা, নিউমোনিয়া টিকা মানে সাধারণত 1.5 মাস বয়সের পর থেকে নেওয়া যায়। 6 মাসের আগে মোটামুটি 3টে ডোজ দিতে হয়। তার মানে এই না যে 6 মাসের মধ্যে যদি কেউ না পেয়ে থাকে সে দিতে পারবে না, সে কিন্তু মানে 1 বছর বয়সও দিতে আগে যদি নেয়, যদি তার মনে হয়, কারণ এগুলো দিয়ে যত আগে দেবেন তত তার প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়বে। 1 বছর আগে নিলে তার 2টো ডোজ দিতে হবে, বা 1 বছরের পরে আপ টু 5 বছর পর্যন্তও দেওয়া যাবে। 5 বছর কিন্তু শিশুদের নিউমোনিয়া টিকা দেওয়া যেতে পারে, তাদের কিন্তু তখন একটা ডোজ লাগে আর কি। হ্যাঁ, আর এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে যেটা আমরা দেখি আর কি, যে 1 বছরের নিচে, এটা 6 মাস বয়সে দেয় ইনফ্লুয়েঞ্জার টিকা। 6 মাস আর 7 মাসে 1 মাস ছাড়া 2টো টিকা দেওয়া হয়, তারপর বছরে একটা করে 5 বছর বয়স পর্যন্ত দিতে হয় আর কি ইনফ্লুয়েঞ্জার টিকা। আর এছাড়া হচ্ছে যে টাইফয়েডের টিকা 6 মাস বয়সের পর থেকে দেওয়া যায়, সেটা 6 মাস বয়স থেকে আপ টু 60 বছর পর্যন্ত যে কেউ দিতে পারে। হেপাটাইটিসের টিকাটা ইউজুয়ালি 1 বছর বয়সে, মানে যেটা আমরা সাধারণত যে জন্ডিসটা আমরা দেখে থাকি, হ্যাঁ, সরকার থেকে দেখায় হেপাটাইটিস বি, যেটা আর কি রক্তজনিত হেপাটাইটিস, যেটা ট্রান্সমিশন, যেটা সাধারণ যে জন্ডিসটা আমরা দেখি, যেটা আমরা এখানে করে যেটার জন্য আর কি চিকিৎসা করেন, সেটা হচ্ছে হেপাটাইটিস এ থেকে হয়। সেই হেপাটাইটিস এ টিকাটা কিন্তু 1 বছর বয়সের পর থেকে দেওয়া যেতে পারে, অনেক দিনই দেওয়া যেতে পারে, কোনো ব্যাপার না, 5 বছর 10 বছর অবধিও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। চিকেন পক্সের টিকাটা সাধারণত 15 মাস বয়সের পর থেকে দিতে হয়, এবং 5 বছর বয়সে আরেকটি বুস্টার ডোজের প্রয়োজনীয়তা পড়ে। এবং টাইফয়েড এবং এও 1 বছর বয়সের মধ্যে দিলে 2 বছর থেকে 5 বছরের মধ্যে আরেকটি বুস্টার ডোজের প্রয়োজন থাকে। কোনো বাচ্চা কোনো টিকা মিস করলো, খুব একটা সমস্যার কারণ নেই, না যখন আগে পেছনে হলেও দেওয়া যাবে, 2-10 দিনের মধ্যে আগে পেছনে হলে তো নিশ্চয়ই দেওয়া যাবে। এরকম 2-10 দিনের জায়গায় যদি কেউ 1 মাস পরে আসে বা 6 মাস পরেও আসে বা 1 বছর পরেও আসে, কোনো টিকা যেন কারো বাদ না যায়, সব টিকা যেন বাচ্চা পায়, যেদিন থেকে জ্ঞান হবে সেদিন থেকেই যেন সে প্রতিরোধটা করার ক্ষমতাটা পায়। ঝিলিক সুপ্রভাত কুন্ডু বলেছে, আমার বাচ্চার বয়স 1 বছর,
মাস্ক পরতে চায় না। 1 বছর বয়সের বাচ্চা তো মাস্ক পরবে না, এ তো স্বাভাবিক কথা। 2 বছরের আগে তো জ্ঞান হবেও না, তাকে অহেতুক বৃথা প্রচেষ্টা করার কোনো মানে হয় না। এবং তার ক্ষেত্রে যারা বাচ্চাকে যত্ন নিচ্ছে বাড়ির লোকেদেরকে একটু মানে সযত্নে আর কি বাচ্চা তারা নিজেরা যেন সাবধান থাকে, যেন তাদের থেকে বাচ্চাদের মধ্যে কিছু না হয়। তোমার বাচ্চার কোভিড হওয়ার সম্ভাবনাটা কম যদি তোমরা কোভিড না আক্রান্ত হয়ে পড়ো, সুতরাং তোমরা নিজেদের যত্নটা একটু ভালো নাও, তাহলে তোমার বাচ্চা খুব ভালো থাকবে। আমরা অনুষ্ঠান একেবারে শেষে রয়েছি। ডাক্তারবাবুকে একটি প্রশ্ন করব, অনুষ্ঠান শেষ করব। তারপর ডাক্তারবাবু, সব মিলিয়ে আমরা কোভিড সম্পর্কে, বাচ্চাদের সম্পর্কে এবং প্রাপ্তবয়স্ক বৃদ্ধ সম্পর্কে আপনি সমস্তটাই কভার করে বললেন, খুব ভালোভাবে বুঝালেন। খাসখবর বাংলা 1-এর তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের ভিউয়ার্সদের তরফ থেকেও আমাদের ধন্যবাদ আপনাকে। আমরা এবার জানতে চাইবো আপনি আপনি একজন ডাক্তার হয়ে, আমরা এখন সোশ্যাল মিডিয়া এবং আমার মনও বলছে এখন যারা ডাক্তার তারা সাদা কোট পরে ভগবান, সত্যি এটা ঠিক। আজ করোনা আবহে আমরা সেটাই বুঝলাম, একজন ডাক্তার মানে অনেক প্রাণ। ডাক্তারবাবু, আপনাকে আমি আমার সমস্ত স্টাফ সকলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনি আমাদের এবং আমাদের গার্জিয়ানদের, আমাদের ভিউয়ার্সদের করোনাতে আমরা সকলে কিভাবে মানসিক জোর পাবো, শারীরিক জোর পাবো এবং সব কিছুতে ভালো থাকবো, সে নিয়ে যদি দুটো কথা বলে আপনি শেষ করেন। আচ্ছা, যেটা আমি প্রথমেও বলেছি এখনও বলেছি, করোনা কিন্তু একটি ভাইরাস, এটাকে বুঝতে হবে। এতদিন ধরে আমাদের এত ভাইরাস ছিল, সব ভাইরাসে আমরা আক্রান্ত হয়েছে, অনেকেই আক্রান্ত হয়েছে, সুস্থ হয়ে উঠেছি এবং করোনা থেকেও আমরা সুস্থ উঠব। ব্যক্তি, সমাজ, সমষ্টি সবাই আমরা সুস্থ হয়ে উঠব। সুতরাং এটা থেকে ভয় বা ভীতি বা সন্ত্রস্ত হওয়ার কিছু নেই। নিজেদের আমরা প্রতিরোধ করার ক্ষমতা বাড়াবো, নিজেরা আমরা স্যানিটাইজেশন করব, সামাজিক দূরত্ব বজায় রাখবো, নিজেদেরকে যত্নে রাখবো, নিজেদেরকে সাবধানে রাখবো। করোনা থেকে ভয় পাওয়ার কিছু নেই, করোনাকে আমরা সবাই মিলে কিন্তু জয় করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা শুনলাম কোভিড আক্রান্ত থেকে, কোভিড থেকে কিভাবে আমরা ভালো থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনে থাকবেন আর দেখতে থাকবেন খাসখবর বাংলা 1। নমস্কার।